ওয়েলকাম টু মাই চ্যানেল আরকেস ইজি সলিউশন। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের লেসনে তোমাদের স্বাগতম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটিতে রয়েছে তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 11 লেসন 1-এর রিনিউয়েবল এনার্জি সোর্সেস 1। প্যাসেজটি শুরু করার পূর্বে প্যাসেজটি সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। ধরি একটা মোমবাতি জ্বালালে 40 মিনিট জ্বলে, কিন্তু মাইকে ঘোষণা দিল যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, তার মানে 60 মিনিট বিদ্যুৎ থাকবে না। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, 40 মিনিট জ্বলতে পারে এমন একটি মোমবাতি দিয়ে 1 ঘন্টা আলোর ব্যবস্থা কিভাবে করা যায়? তা একমাত্র সম্ভব যদি মাঝে মাঝে মোমবাতিটি বন্ধ রাখা হয়। এমনই আমাদের বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা। বাংলাদেশের বিদ্যুৎ প্রয়োজন প্রতিদিন 6000 মেগাওয়াট, কিন্তু ব্যবস্থা রয়েছে 4200 মেগাওয়াট। আর এই ঘাটতি পূরণ করতেই ঘটছে লোডশেডিং। আমাদের সামনে এই যে একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা ওয়েট করার মতো, পরিমাপ করার মতো একটা যন্ত্র। এক পাশে আছে সাপ্লাই, আরেক পাশে আছে ডিমান্ড, আর মাঝে হচ্ছে বিদ্যুতের একটা খুঁটি। সাপ্লাই একটু উপরে আর ডিমান্ডটা একটু নিচে, বিকজ ডিমান্ডটা বেশি, অনেকগুলো বিল্ডিং এটাতে নিচ্ছে, আর সাপ্লাইতে মাত্র 2টা বিদ্যুৎ কেন্দ্রের দেখা যাচ্ছে। এই ধারা আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, সাপ্লাই সংখ্যা কম বিধায় ডিমান্ডটা বেশি, ইকুয়াল করতে পারছে না। সো আমরা এই থেকে উপনীত হলাম যে সাপ্লাই কম বিধায় আমাদের এই লোডশেডিংটা ঘটছে, কারণ ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তাই মাঝে থেকে এই ডিমান্ড পূরণ করার জন্য, সমান তালে রাখার জন্য মাঝে মধ্যে লোডশেডিং হচ্ছে। ইতিবাচক দিক হচ্ছে, এখন বর্তমানে এই সমস্যাটা কাটিয়ে তুলতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং পরিবর্তনও হচ্ছে। আজকে আমরা যে প্যাসেজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে তোমরা জানো, তারপরও বলছি ইউনিট 11-এর রিনিউয়েবল এনার্জি থেকেই লেসন 1 রিনিউয়েবল এনার্জি সোর্সেস 1 পর্ব। আমরা এখানে অনেকগুলি পিকচার দেখতে পাচ্ছি, নিচে তার কিছু লেখা আছে, ওয়ার্ডগুলো আমরা এই গ্যাপে বসিয়ে কমপ্লিট করতে পারবো, যে আমরা সচরাচর চিনি। আমরা প্যাসেজে চলে আসি। দেখো লেখা আছে, রিড দ্য টেক্সটটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস, এবং উত্তর করো, প্রশ্নের উত্তর করো। সোহান lives in a village in the south-west part of Bangladesh. আবার বলছি, সোহান সোহান বসবাস করে, ইন এ ভিলেজ একটা গ্রামে, ইন দ্য সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিমের গ্রামে, পার্ট অংশের, দক্ষিণ পশ্চিম অংশের অব বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের একটি গ্রামে সোহান বসবাস করে। আজকে আমরা যে গল্পটা বলবো সেটাই সোহানকে নিয়ে। তাহলে সোহান কোথায় বসবাস করে? বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের একটি গ্রামে বসবাস করে। লাস্ট নাইট, গত রাতে, লাস্ট নাইট
গত রাতে। হি কুড নট স্লিপ, সে ঘুমাতে পারে নাই। হিজ সিস্টার, তার বোন, হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং, তার বোনের পরের দিন সকালে এসএসসি পরীক্ষা ছিল। শি কুড নট রিড আইদার, সেও পড়তে পারে নাই। দেয়ার ওয়াজ লোডশেডিং, লোডশেডিং ছিল, আই মিন বিদ্যুৎ বিভ্রাট ছিল। দ্য সামার নাইট, গ্রীষ্মরাত, ব্রিং মাগি, আর্দ্র ছিল বা ভ্যাপসা ছিল। মাগির আমরা সিনোনিয়াম শিখতে পারি ফগি, হ্যাজি। মাগের সিনোনিয়াম আমরা শিখে রাখতে পারি ফগি বা হ্যাজি। অ্যান্ড হট, তার মানে আমরা কি বুঝলাম যে সামার নাইট গ্রীষ্মের রাত, বিং হয় মাগি অ্যান্ড হট আর্দ্রময় এবং গরম। লাইফ বিকেম, জীবনটা হয়েছিল হেল, নরকময় হয়েছিল। উইদাউট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া জীবনটা নরকময় হয়ে উঠল। মোস্ট অফ দেয়ার এরিয়া, অধিকাংশ এলাকা, রিমেইন্ড বলতে আমরা বুঝি স্টে, যার অর্থ থাকা। মোস্ট অফ দেয়ার এরিয়া, অধিকাংশ এলাকা, রিমেইন্ড রইল ডার্ক, অন্ধকার। রিমেইন্ডের সিনোনিয়াম হচ্ছে স্টে। তাহলে মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইন্ড ডার্ক, অন্ধকারময় হয়ে রইল। ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা থাকে। ডিউ টু পাওয়ার শর্টেজ, বিদ্যুৎ ঘাটতির কারণে, ডিউ টু তো কারণে। মোস্ট অফ দেয়ার এরিয়া, অধিকাংশ এলাকা, রিমাইন্ড ডার্ক, অন্ধকার থাকে। ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। ডিউ টু পাওয়ার শর্টেজ, বিদ্যুৎ ঘাটতির কারণে। শর্টেজের সিনোনিয়াম বলতে আমরা বুঝি ল্যাক, অভাব, ঘাটতি, ল্যাক। ইন মে জুন, মে এবং জুনে টেম্পারেচার শর্টস আপ, দাঁড়ায় বা ওঠে টু 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। মে এবং জুনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। উইথ অলমোস্ট 90% অফ হিউমিডিটি, হিউমিডিটি মানে আর্দ্রতা, যার সিনোনিয়াম আমরা বলতে পারি ওয়েট, ওয়েট। ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে আর্দ্রতা প্রায় 90%। ইট বিকামস অল ওয়েট, ওয়েটও তো আর্দ্র। এটা সকল কিছুকে আর্দ্রতা করে দেয়, মানে ভিজিয়ে দেয়, ড্র্যাম স্যাঁতস্যাঁতে করে দেয়, অ্যান্ড স্টিকি, আঠালো করে দেয়। হোয়েন, যখন ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ, যখন তুমি নিজেকে বাতাস করতে ব্যস্ত। অল দ্য টাইম, সর্বদাই যখন তুমি বাতাস করতে বিজি থাকবে, মানে ব্যস্ত থাকো। হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ, কিভাবে তুমি তোমার অধ্যয়নে মনোনিবেশ করতে পারো? যখন তুমি নিজেকে বাতাস করতে ব্যস্ত থাকো, তখন তুমি কিভাবে অধ্যয়নে মনোনিবেশ করতে পারো? ইন দ্য নাইট, রাতে, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। টু সিট ডাউন, বসাটা অসম্ভব। টু স্টাডি, অধ্যয়ন করতে বসাটা অসম্ভব। উইথ এ ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে পড়তে বসা অসম্ভব রাতে। অথবা টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্পে। হারিকেন ল্যাম্প, অথবা হারিকেন ল্যাম্পে, মানে হারিকেনের প্রদীপ। আমরা সবাই প্রায় অনেকে হারিকেন চিনি, হয়তো এখন সচরাচর দেখা যায় না, যেহেতু চার্জার লাইট আছে, তাই আমরা হারিকেন ল্যাম্পটা দেখি না, কিন্তু আমরা প্রায় অনেকেই চিনি। এ রুলার কেরোসিন ল্যাম্প, কেরোসিনের প্রদীপ, কেরোসিনের প্রদীপ। হ্যাঁ, গ্রামীণ কেরোসিনের প্রদীপ। তাহলে আমরা এই লাইনটা দিয়ে যেটা বুঝলাম, রাতের সময়, মানে রাতে
মোমবাতি দিয়ে, টেবিল ল্যাম্প দিয়ে, হারিকেনের ল্যাম্প দিয়ে অথবা গ্রামীণ কেরোসিনের ল্যাম্প দিয়ে পড়তে বসা অসম্ভব। পিপল সিম্পলি কাম আউট, লোকেরা বেরিয়ে আসে। অফ হাউসেস, বাড়ি থেকে বেরিয়ে আসে। অলমোস্ট বিয়ার বডিড, প্রায় খালি গায়ে। অ্যান্ড সিট, বসে। ইন দ্য ওপেন প্লেস, খোলা জায়গায় বসে। লোকেরা বাড়ি থেকে বেরিয়ে আসে খালি গায়ে এবং খোলা জায়গায় বসে। বুঝতে পারছি? সাম স্প্ল্যাশ, কেউ কেউ ছেটায়, স্প্ল্যাশ, যার সিনোনিম হচ্ছে প্লাম্প। প্লাম্প। কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি ছেটায়। অন দেয়ার ফেসেস, তাদের মুখমণ্ডলে ঠান্ডা পানি ছেটায়। ফ্যান্স রিমেইন আনমুভিং, পাখা ঘোরে না। মুভিং অত ঘোরা, আনমুভিং অত ঘোরে না, মানে পাখা চলে না। ইলেকট্রিক বাল্বস আর অফ, বৈদ্যুতিক বাল্ব, বাতি বন্ধ। অ্যান্ড ইট ইজ ডার্ক, এবং এটা অন্ধকার হয়ে থাকে। এভরিহোয়ার, সব জায়গা অন্ধকার হয়ে থাকে। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল, এটা সহজ কথায় এটা অসহ্যনীয়। আনবিয়ারেবল। আনবিয়ারেবল এর সিনোনিম যদি আমরা বলি বেস্টলি। বেস্টলি। আনবিয়ারেবল বলতে আমরা বুঝি বেস্টলি। হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং? হোয়াট ইজ দ্য রিজন? রিজন তো কারণ। অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং, ফ্রিকুয়েন্ট তো ঘন ঘন, অথবা বলতে পারি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তাহলে লোডশেডিংটা ঘন ঘন ঘটে কেন? ঘটে কেন? ফ্রিকুয়েন্ট বলতে আমরা বুঝি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। প্রেস রিপোর্টস সে, প্রেস বিজ্ঞপ্তি বলে, দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন। শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন, আই মিন বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। শর্টেজ আমরা এর আগেও পড়েছি। শর্টেজ বলতে আমরা বুঝি কি? ল্যাক, অভাব, ঘাটতি। অ্যাকর্ডিং টু অনুসারে, দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ অনুসারে, দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি, বিদ্যুতের চাহিদা, ডিমান্ড চাহিদা, এ ফিউ ইয়ার্স অ্যাগো, কিছু বছর আগে বিদ্যুতের চাহিদা ওয়াজ ছিল মোর দেন 6000 মেগাওয়াট। এমডব্লিউ দিয়ে বলতে বোঝায় মেগাওয়াট। মেগাওয়াট হলে মেগাওয়াট। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝলাম? যে কিছু বছর আগে প্রতিদিন 6000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল। হোয়াইল, যেখানে দ্য সাপ্লাই রিমাইন্ড অ্যারাউন্ড 4200 মেগাওয়াট, যেখানে সরবরাহ রয়েছে প্রায় 4200 মেগাওয়াটের কাছাকাছি। যেখানে সরবরাহ রয়েছে প্রায় 4200 মেগাওয়াটের কাছাকাছি, যেখানে প্রয়োজন 6000, সেখানে সরবরাহ রয়েছে 4200 মেগাওয়াট। একটু আগে আমাদের মোমবাতির ঘটনার মতো। ইন দ্য রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায়, দ্য রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, REV, যার সংক্ষিপ্ত রূপ, পল্লী বিদ্যুৎ বোর্ড, কুড সাপ্লাই, সরবরাহ করতে পারে, ভিয়ারলি, মানে কম, যার সিনোনিম বলতে বোঝায় হার্ডলি, হাফ অফ দ্য টোটাল ডিমান্ড, মানে সম্পূর্ণ চাহিদার অর্ধেকের কম। যতটুকু চাহিদা তার অর্ধেকও না, তার চাইতেও কম সরবরাহ করতে পারে। হুইচ ওয়াজ অ্যারাউন্ড 2400 মেগাওয়াট পার ডে, প্রতিদিন 2400 মেগাওয়াট, প্রায় 2400 মেগাওয়াট। যা আবারও লাইনটা যদি বলি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড
REV সরবরাহ করে বিয়ারলি হাফ অফ দ্য টোটাল ডিমান্ড, প্রায় চাহিদার অর্ধেকেরও কম, হুইচ ওয়াজ অ্যারাউন্ড 2400 মেগাওয়াট পার ডে, যা প্রতিদিন প্রায় 2400 মেগাওয়াট। ইন দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী শহরে, দ্য ডিমান্ড স্টোরড এট, ডিমান্ড মানে চাহিদা দাঁড়ায় অ্যারাউন্ড 1400 মেগাওয়াট। রাজধানীতে, আমাদের রাজধানী ঢাকায় বিদ্যুতের চাহিদা হচ্ছে প্রায় 1400 মেগাওয়াট, হোয়াইল যেখানে দ্য সাপ্লাই অ্যামাউন্টেড টু 650 মেগাওয়াট, 650 মেগাওয়াট সাপ্লাই আছে, সরবরাহ রয়েছে। যেখানে প্রয়োজন 1400 মেগাওয়াট, সেখানে সরবরাহ রয়েছে রাজধানীতেই 650 মেগাওয়াট। অ্যাজ এ রেজাল্ট ফলে লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবলের সিনোনিয়াম হচ্ছে আনপ্রিভেন্টেবল, যা অনিবার্য। তাহলে ফলশ্রুতিতে লোডশেডিংটা হয় অনিবার্য ফর দ্য টাইম বিং। ফলশ্রুতিতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট অনিবার্য। বাট কিন্তু সিচুয়েশন ইজ ইমপ্রুভিং, অবস্থাটা পরিবর্তন হচ্ছে ভেরি ফাস্ট, খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা সম্পূর্ণরূপে এই প্যাসেজটা থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সোহান একটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে বসবাস করে। সেও পড়তে পারে নাই, কিন্তু তার বোনের পরের দিন পরীক্ষা ছিল, সেও পড়তে পারে নাই, ঘুমাতে পারে নাই। এটা ছিল তার ব্যক্তিবিশেষ একটা সমস্যা। তারপর আসছে যে পরের প্যারাটাতে আমরা যেটা বুঝতে পারলাম, মে এবং জুনে টেম্পারেচারটা তাপমাত্রাটা কি 40 ডিগ্রি দাঁড়ায়। সেটা কিন্তু এখন আর সোহানের সাথে সম্পর্ক নাই। এখন চলে আসছে লোডশেডিংয়ের একটা কজ নিয়ে। 40 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়, যা সব কিছু আর্দ্রময় করে তোলে, ড্যাম্প করে তোলে, স্যাঁতস্যাঁতে করে তোলে, আঠালো করে তোলে। তারপর তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে যদি মনে করো তুমি নিজে নিজে বাতাস করছো, তাহলে তুমি কিভাবে কনসেন্ট্রেট করবে তোমার পড়ার? সেটা তো সম্ভব না, কারণ আমি বাতাস করব নাকি পড়ব, এগুলো নিয়ে বলছে। তারপর বলা হয়েছে যে একটা ক্যান্ডেল ল্যাম্প নিয়ে বা ক্যান্ডেল লাইট বা কেরোসিনের প্রদীপ নিয়ে পড়াটা অসম্ভব। মানুষরা কী করে, যখন কারেন্ট চলে যায় আমরা প্রায়ই দেখি সচরাচর যে মানুষ কারেন্ট চলে গেলে ঘর থেকে খালি গায়ে বেরিয়ে আসে এবং একটা খোলা জায়গায় বসে। এটা হচ্ছে দ্বিতীয় প্যারা, যা অসহ্যনীয়, আনবিয়ারেবল। এবার লোডশেডিং কেন ঘটে, কারণ কি, লোডশেডিংয়ের কারণ কি? প্রেস রিপোর্টে বলেছে যে এটা আমরাও জানি, একটু আগে যে আমরা মোমবাতি নিয়ে কথাটা বললাম, সেই কথাটাই এখানে আমাদের বলা হয়েছে যে সাপ্লাই কম, তাই সেই চাহিদা সেই সাপ্লাই অনুসারেই কী করছে, আমাদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তাই লোডশেডিং হচ্ছে। আর এর প্রধান কারণ হচ্ছে শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশান। যে চাহিদা, যেটা কিছু বছর আগে জরিপ করেছিল, সেই জরিপে দেখা গেছে যে বাংলাদেশের চাহিদা হচ্ছে 6000 মেগাওয়াট, আর সেখানে আমাদের বাংলাদেশ উৎপাদন করতে পারছে মাত্র 4200 মেগাওয়াট। তাহলে প্রায় 1800 মেগাওয়াটই শর্ট। এরূপভাবেই বিশ্লেষণ করে আমাদের এই প্যাসেজটা বলা হয়েছে। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছ। যদি প্যাসেজটাতে কোনো প্রবলেম থাকে, বুঝতে না পারো, বা কোথাও যদি আমার ভুল থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি সমাধান করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার এই পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দাও।
লাইক করো, শেয়ার করো এবং তোমার ফ্রেন্ডদের এটা দেখতে অনুরোধ করো। ধন্যবাদ।